হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওর বিষয় হচ্ছে জমি রেজিস্ট্রি আইন, যা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের জানা অবশ্যই খুবই প্রয়োজনীয়। তাই শুরু করছি আজকের ভিডিও। আর শুরু করার আগে আবারও বলছি, ভালো থাকবেন, ভালো রাখবেন, আর বেশি বেশি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। ওকে, শুরু করছি আজকের ভিডিও। আমাদের প্রথম যে টপিক, সেই টপিকটা হচ্ছে ক্রেতা ও বিক্রেতার করণীয়। জমি ক্রেতা ও বিক্রেতার করণীয়। এখানে ক্রেতার করণীয়, ক্রেতা ও বিক্রেতা উভয় যে কাজগুলি করবে সেটাকে ক্রেতা ও বিক্রেতার করণীয়ের অন্তর্ভুক্ত করা হয়। 2005 সালের সংশোধিত যে আইন, অর্থাৎ 2004 সালের ডিসেম্বরে যে আইন সংশোধন করা হয় এবং 2005 সালের জুলাই মাসে যে আইনটাকে বাস্তবায়ন করা হয়, সেই আইন অনুযায়ী যে বর্তমান যে দলিল রেজিস্ট্রেশন করলে পর সেই দলিলে অবশ্যই দাতার এবং গ্রহীতার উভয় পক্ষের দুজনের দুটা ছবি থাকে এবং এই ছবির উপরে স্বাক্ষর এবং টিপসই দিতে হয়। এবার দ্বিতীয় যে স্টেপটা আসে, সেহেতু আমরা বুঝতে পারলাম যে স্বাক্ষর বা টিপ বলতে যেটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে যে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের ক্ষেত্রেই এই স্বাক্ষর এবং টিপটা লাগে ছবির উপরে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে বিক্রেতার হলফনামা। বিক্রেতার হলফনামা বলতে যে আমরা জানি যে প্রত্যেকটা এগ্রিমেন্টে, রেজিস্টার্ড এগ্রিমেন্টে হলফ মাস্ট বি দিতে হয়। এই হলফের একটি ধারাবাহিক নিয়ম আছে, যে নিয়মটা আমি পরবর্তীতে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি আজকে এই পর্যন্তই বলবো, সেটা হচ্ছে কি যে প্রতিটা দলিলে ক্রেতাকে বিক্রেতা হলফনামা দিতে হবে, অর্থাৎ হলফনামা আর মাধ্যমে ডিক্লারেশন বা নানা শর্ত আরোপ দিয়ে ক্রেতাকে বুঝিয়ে দিতে হবে। আচ্ছা, তৃতীয় নম্বর যেটা আসা হচ্ছে 25 বছরের মালিকানার বর্ণনা। 25 বছরের মালিকানার বর্ণনা বলতে আমি যেটা বুঝিয়েছি সেটা হচ্ছে আরএস রেকর্ড, এসএ রেকর্ড যেটাই হোক, আপনার কাগজপাতিকে ধারাবাহিকভাবে 25 বছরের ধারাবাহিক বর্ণনা দলিলে লিখতে হয় বা লিখতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে লিখিত বায়না, অর্থাৎ জমি বিক্রয় বা হস্তান্তরের ক্ষেত্রে চুক্তি বা বায়না রেজিস্ট্রেশনটা বাধ্যতামূলক। এর আগে ছিল যে জমির বায়না করলে সেটাকে রেজিস্ট্রেশনের প্রয়োজন হতো না, সেটা হাত বায়না হিসেবে প্রচলিত ছিল। কিন্তু 2004 সালের সংশোধিত আইন অনুযায়ী, 2004 সালের ডিসেম্বর মাসে সংশোধিত আইন অনুযায়ী এই লিখিত বায়নাগুলিকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। আচ্ছা, বর্তমান জমি। আচ্ছা, তারপর হচ্ছে বায়না সম্পাদনের তারিখ হতে সময়, অর্থাৎ বায়না সম্পাদন। এখানে একটা জিনিস বুঝতে হবে, যদি সম্পাদনের সঙ্গে তারিখটা উল্লেখ হয় তাহলে 1 বছর পর্যন্ত কার্যকারী থাকবে। অর্থাৎ বায়নানামা স্বাক্ষর করলো, কিন্তু যদি ওই বায়নানামাতে কোনো প্রকার তারিখ না হয়, তারিখ অলঙ্কৃত না হয়, তাহলে পরে সেই বায়না না। আর আমরা জানি যে সাধারণত বায়নানামা করলে সেই বায়নানামাতে অবশ্যই তারিখ লিপিবদ্ধ থাকে। আর যে তারিখ থেকে বায়নার কার্য শুরু হয় সেই তারিখ থেকে 1 বছর পর্যন্ত বায়না নেওয়ার সময় নির্ধারণ থাকে। আচ্ছা, তারপরেরটা হচ্ছে বন্ধকি জমি। বন্ধকি জমি অর্থাৎ বন্ধক, যে জমিটা ব্যাংকে বা বিভিন্ন কোনো আর্থিক প্রতিষ্ঠানে বন্ধক রাখা হয়, সেই জমিটাকে কোনোভাবে ক্রয় বিক্রয় বা বায়না যেটাই বলেন সেটা করা সম্ভব হয় না, এবং ক্রয় বিক্রয় বা হস্তান্তর করা সম্ভব হয় না। এই মোটামুটি 7টি বিষয় আসে যা জমি ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষকেই জানা দরকার, কারণ এই বিষয়গুলিকে জানলে পরে আপনাদের কার্যক্রমগুলি পরিচালনা করতে খুবই সুবিধা হবে। আমরা এবার দ্বিতীয় স্টেপ যদি দেখি, তাহলে দ্বিতীয় স্টেপ দেখলে আমরা যেটা দেখব, দাতার একক কাজ। দাতার একক কাজ বলতে তেমন একটা কিছুই না। এই জমি ক্রেতা বিক্রেতার করণীয় যে বিষয়টা ছিল, বা স্বাক্ষরটি, বিক্রেতার হলফ, এগুলি তো দাতা করবেই। তাছাড়াও বেশ কিছু কাজ আছে যা দাতাকে এককভাবে করতে হবে। সেটা হচ্ছে যে 1 নম্বরে যদি আমরা ধরি, দাতার স্বাক্ষর বা টিপ।
আমরা যে আগে যে বিষয়টা দেখে আসছিলাম যে স্বাক্ষর বা টিপ, সেটা ছিল হচ্ছে উভয় পক্ষের ছবির ক্ষেত্রে। আর এই দাতার স্বাক্ষর বা টিপ বলতে যেটাকে বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে আপনি একটা দলিল সম্পাদন, দলিল লেখার সম্পূর্ণ হওয়ার পরে সেই দলিলের প্রতি পেজে যে দাতা সই বা স্বাক্ষর দিয়ে থাকে এটাকে বোঝানো হয়েছে, এবং সেটা দাতা এককভাবেই দিয়ে থাকে। অর্থাৎ যদি আমরা এভাবে বলি, দলিল দাতার স্বাক্ষর বা টিপ সই প্রদান জমির বিক্রেতা বা দাতা যে তারিখ ও সময় দলিল স্বাক্ষর করবেন সেই তারিখ থেকেই দলিলটি সম্পাদিত হবে বলে গণ্য হবে। উইল ব্যতীত অন্যান্য সকল দলিল সম্পাদনের তারিখ হতে 4 মাসের মধ্যে রেজিস্ট্রেশন করা সম্ভব। আর 4 মাস ওভার হয়ে গেলে পর সেই জমিটা রেজিস্ট্রি করা আর যায় না। অর্থাৎ যখন সম্পাদন দাতা স্বাক্ষর করবে এবং তারিখ লিখবে দলিলে, তখন থেকে এই সময়টা নির্ধারণ। আর দ্বিতীয়টা হচ্ছে উপস্থিত হয়ে জমি রেজিস্ট্রেশন শেষ করতে হবে। অর্থাৎ দাতাকে রেজিস্ট্রেশন কার্যালয়ে উপস্থিত হয়ে এবং সাব রেজিস্ট্রার মহোদয়ের সামনে তার নিজের জবানবন্দির মাধ্যমে জমিগুলি রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে থাকে। মোটামুটি এই দুইটি কাজই সাধারণত দাতা এককভাবে করে থাকে। তাছাড়া প্রায় কাজগুলি দেখা যাচ্ছে দাতা এবং গ্রহীতা উভয়কে করতে হয়। আচ্ছা, এখানে বলে রাখি যে উপস্থিত হয়ে যখন জমি রেজিস্ট্রেশন করে দেয় তখন সেই দাতাকে থামবই রসিদ বইতে তাদের স্বাক্ষর করতে হয়। এগুলিও উপস্থিত হওয়ার মধ্যেই পড়ে। আচ্ছা, তারপরে এই বিষয়টা আমরা বুঝলাম যে দাতার কাজ সাধারণত দুইভাবেই করে। একটা হচ্ছে দাতা স্বাক্ষর করে এবং উপস্থিত হয়ে জমি রেজিস্ট্রেশন করে দেয়। এবার পরের যে বিষয় হচ্ছে জমির বিষয়গুলি, জমি ক্রেতা ও বিক্রেতা। যে বিষয়গুলি জমির ক্রেতা এবং বিক্রেতাকে জানতে হবে, যে বিষয়গুলো অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে কি যে প্রথমত হচ্ছে উপস্থিত থাকতে হবে। অর্থাৎ হচ্ছে জমি ক্রেতা এবং বিক্রেতাকে 2004 সালের ডিসেম্বরে সংশোধিত আইন বা নিয়ম অনুযায়ী দাতা গ্রহীতা উভয়কে উপস্থিত থেকে জমিটা রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। আচ্ছা, এবার দ্বিতীয় যেটা আসে সেটা হচ্ছে কাগজপাতির প্রমাণ। সম্পত্তি বিক্রিত উপযুক্ত মালিকানা রয়েছে তা প্রমাণ ও সম্পত্তির পরবর্তী বিক্রয় বা মালিকানা কাজ প্রমাণ থাকতে হবে। অর্থাৎ যে জমিটা বিক্রেতা বিক্রি করতে যাচ্ছে বা ক্রেতা কিনতে যাচ্ছে সেই বিষয়াদি আনুষঙ্গিক যে কাগজপাতি প্লাস যত কিছু আছে সব কিছুই তার থাকতে হবে, যেমন খাজনা খারিজ, রেকর্ড, দলিল, বায়া দলিল ইত্যাদি ইত্যাদি। সেই বিষয়গুলি অবশ্যই প্রমাণসহ থাকতে হবে। জমির নকশা, তৃতীয়তে আসে জমির নকশা বা মানচিত্র। অর্থাৎ আপনি যে জমিটা রেজিস্ট্রেশন করবেন সেই জমিটার উপরে আপনার মৌজার, আপনি যে মৌজার জমিটা নিচ্ছেন সেই মৌজার যে লাস্ট জরিপ অনুযায়ী যে নকশা প্রণয়ন হয়েছে সেই নকশা থেকে আপনার দাগটাকে চিহ্নিত করে সেই দাগটাকে আপনার দলিলের উপর অঙ্কন করতে হবে এবং সেখানে মার্কিং করে দেখাই দিতে হবে যে আপনি কোন জমিটা ক্রয় করছেন। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে 25 বছরের মালিকানার বর্ণনা। আমি উপরে একবারে 25 বছরের মালিকানার বর্ণনাটা দিয়েছি, সেহেতু মালিকানার বর্ণনাটা একইভাবে আসবে, এখানে নতুন কিছু বলার মতন নেই। আচ্ছা, ক্রেতা ছবি। এই 2004 সালের ডিসেম্বরের মাসে সংশোধিত আইন অনুযায়ী যাহা 1 জুলাই 2005 সাল থেকে কার্যকরিতা, সেই নিয়ম অনুযায়ী আমাদের আগের কোনো দলিলের ছবি লাগতো না, কিন্তু এই 2005 সালের জুলাই থেকে প্রত্যেকটা দলিলে ছবি লাগবে। এটা দাতা গ্রহীতা উভয়ের ক্ষেত্রেই লাগবে এবং উভয়কে এই বিষয়টা বুঝতে হবে এবং জানতে হবে। ওকে, তাহলে আমরা ছবি দেখলাম। আচ্ছা, বিশেষ করে যখন এগুলি আমরা সবই কমপ্লিট করতে যাচ্ছি তখন এই লাস্ট অবস্থায় যে জিনিসটা আমাদের জানার দরকার হয় সেটা হচ্ছে কি যে সাবধানতা। বেশ কিছু বিষয়ে সাবধানতা হতে হয়, সেই সাবধানতার বিষয়গুলি আমি একটু আলোচনা করতে পারি। প্রথমত যেটা হচ্ছে খতিয়ান ও নকশা। আমাদের অবশ্যই দেখতে হবে যে জরিপের মাধ্যমে বর্ণিত রেকর্ড অর্থাৎ খতিয়ান নকশা সঠিক আছে কিনা। আমরা যখন জমিটা রেজিস্ট্রি করতে যাব তখন অবশ্যই আমরা এই জিনিসটা খেয়াল করব যে আমরা যে জমিটা কিনছি সেই জমিটার রেকর্ড অনুযায়ী, দাগ অনুযায়ী দলিলে যে নকশাটা অঙ্কন করা হচ্ছে সেই নকশাটা সঠিক আছে কিনা।
আমরা খতিয়ান ও নকশা দেখার পর আমরা দ্বিতীয় স্টেপে যেটা দেখব সেটা হচ্ছে তফসিল। তফসিল বলতে যেটাকে বোঝানো হয়েছে, আপনি যে জমিটা রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন সেই জমিটার বর্তমান প্রসিডিং অনুযায়ী 7 কলাম এবং 11 কলামে যে তফসিল চৌহদ্দিটা থাকে, যে কত আপনার দাগ, খতিয়ান, জমির বর্ণনা ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলি থাকে, আপনার তফসিল এবং দাগ খতিয়ান দুইটাকে স্পষ্টভাবে দেখে নিতে হবে এবং সেটা সঠিক হচ্ছে কিনা সে বিষয়টাও আপনার খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা, তৃতীয় নম্বর যেটা আসে রেকর্ড। আপনি যে জমিটা কিনছেন বা যে জমিটা রেজিস্ট্রি করতে যাচ্ছেন, যখন একটা ডিড রাইটার বা দলিল লেখক দলিলটা লিখছে, তখন লেখা সর্বশেষ আপনি দলিলটা নেবেন, নিয়ে সেই দলিলে দেখবেন যে RS রেকর্ড বা BS রেকর্ড বা এস রেকর্ড, যে রেকর্ডই হোক, রেকর্ড থেকে ধারাবাহিকভাবে যে মিলটা, সেই মিলের মধ্যে আপনার যে রেকর্ড নাম্বারটা প্রিন্টিং বা হাতে লেখা যে সাপ্লাই পর্চার মধ্যে আছে, সেই নাম্বারটা সঠিকভাবে দলিলে উল্লেখ করা হয়েছে কিনা। ওকে, একই সাথে 3, 4 দুইটার উত্তরে হয়ে গেছে। 5 নম্বর যেটা আসে সেটা হচ্ছে যে ওয়ারিশ সূত্রে বা উত্তরাধিকারী সূত্রে। যদি উত্তরাধিকারী সূত্রে কোনো জমি কেউ বিক্রি করতে আসে, তাহলে সেই উত্তরাধিকারী সূত্রে সে সম্পত্তি কিভাবে পাইলো এবং তার সাথে সেই সম্পত্তির মূল মালিকের কোনো ব্লাডের বা রক্তের কানেকশন আছে কিনা, বা তার প্রাপ্ত হিস্সা বা অংশ অর্থাৎ ফায়রাজ অনুযায়ী তার জমি সঠিক কিনা, এটাও দলিলে যে জমিটা লেখা হয়েছে সেটাকে ক্রস কানেকশন করে আপনার দেখে নিতে হবে, যেন আপনার জমি কম বা বেশি রেজিস্ট্রি না হয়। বিক্রয়কৃত অংশ, আমি যেটা আগে বললাম, অংশটার উত্তরের সূত্র আমি একসাথেই বলে দিয়েছি। আচ্ছা, কাগজপত্রের বিষয়টা ওই একই, যে আপনার লাস্ট রেকর্ড থেকে আজ অবধি পর্যন্ত কাগজপত্রগুলি ধারাবাহিক মিল যেটা করা বলে সেটাকে। আচ্ছা, মোস্ট ইম্পর্ট্যান্ট আর একটা বিষয় হচ্ছে বকেয়া খাজনা। আপনি অবশ্যই জমি রেজিস্ট্রেশন করা বা ক্রয় করার আগে দেখে নেবেন যে আপনি যে দাগটা ক্রয় করতে যাচ্ছেন সেই দাগের জমিটাকে খাজনা বকেয়া আছে কিনা। যদি বকেয়া থাকে তাহলে পরে আপনার দাতা দ্বারা সেই খাজনাকে পরিশোধ করাইয়া নেবেন, না হলে এই খাজনা পরবর্তীতে আপনার দিতে হবে। মামলা মোকদ্দমা 9 নম্বরে যেটা আসে সেটা মামলা মোকদ্দমা। আপনার এই যে জমিটা ক্রয় করতে যাচ্ছেন বা চাষাবাদ বসবাসের জন্য ক্রয় করতে যাচ্ছেন, সেই জমিটার উপর কোনো প্রকার মামলা মোকদ্দমা আছে কিনা সেই বিষয়গুলোকে আপনার খেয়াল রাখতে হবে এবং সেইটাকেও দেখতে হবে। খাস বা অর্পিত 10 নম্বরে যে বিষয়টা লেখা আছে সেটা হচ্ছে খাস ও অর্পিত। আপনার জমিটা খাস খতিয়ান বা অর্পিত সম্পত্তি কিনা বা কোনো প্রকারের সরকারি সম্পদ কিনা, এই বিষয়টাকে আপনার নিশ্চিত হতে হবে, যেন পরিত্যক্ত বা অধিগ্রহণকৃত বা নোটিশকৃত কিনা তা তহসিল অফিস বা উপজেলা ভূমি অফিস বা জেলা প্রশাসনের ডিসি অফিসের কার্যালয়ের থেকে জেনে নিতে হবে। আচ্ছা, নকশা এবং দাগ সঠিক আছে কিনা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি রেজিস্ট্রি করতে গেছেন, আপনার নকশা এবং দাগের সঠিক আছে কিনা সেটাকে আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা। সেটা হচ্ছে কি যে আপনি জমি যখন কিনবেন তখন আপনাকে তো ফিল্ড পর্যায়ে জমি দেখিয়ে আপনাকে জমি দেখানো হবে, সেই জমিটার দাগ নম্বর এবং আপনার দখলীয় পজিশন, এই দুইটা সঠিক আছে কিনা এটা আপনাকে ক্রস কানেকশন করে আপনাকে মিল করে নিতে হবে। আর পূর্বে বেচা কিনা হয়েছে কিনা, আপনি যে জমিটা কিনতে যাচ্ছেন সেই জমিটা সে পূর্বে কোথাও বেচা বিক্রি বা হস্তান্তর বা করছে কিনা, এই বিষয়টা আপনি উপজেলার যে সাব রেজিস্ট্রার অফিস থেকে দেখে নিতে হবে এবং দেখে নিয়ে আপনার জমিটা রেজিস্ট্রেশন করতে হবে। এবং অ্যাট লাস্ট যেটা দেখতে হবে ব্যাংকে দায়বদ্ধ কিনা, অর্থাৎ আপনার যে জমিটা বিক্রি বা হস্তান্তর করতে যাচ্ছে দাতা, সেই জমিটা কোনো প্রকার ব্যাংক ঋণ বা ব্যাংকের কাছে বন্ধক বা দায়বদ্ধ আছে কিনা সেই বিষয়টা আপনাকে জানতে হবে। ওকে, এই ছিল মোটামুটি আপনাদের সঙ্গে আজকের আলোচনার বিষয়। এটুকু ভুল ত্রুটিগুলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে যদি কোথাও ভুল করে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর চ্যানেলটিকে বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ওকে, ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো পর্বে। আবারও সর্বশেষে বলি, ভালো থাকবেন, ভালো রাখবেন।